নমস্কার, শোনাচ্ছি লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। মাতৃ আজ্ঞা প্রতিপালন হইয়াই গিয়াছে, এইভাবে অপূর্ব ঘরে গিয়া নিশ্চিন্ত চিত্তে শিরীষ কাগজ ও তামার টুকরায় মনোনিবেশ করে। আহ, দুই দণ্ড সুস্থির হইয়া কাজ করিবার কি জো নাই? অপূর্বর যে কত কাজ কেউ বুঝিতেই চায় না। ঘড়িটার জন্য বন্ধুর কাছে মুখ দেখানো দায় হইয়াছে বিপিনবাবু, সেদিকে দৃষ্টি নাই। হুজুক কি না বিন্দা চলে যাও। না, সব দিক মাটি করিয়া ছাড়িলেন এই মাটি। রাতভর খাটিলে ঘড়িটা অবশ্য ঠিক করা অসম্ভব ছিল না, কিন্তু মুশকিল বাঁধিয়াছে একটা স্প্রিং লইয়া। অত সূক্ষ্ম স্প্রিং সহজে জোগাড় করা কঠিন। অমূল্যর অফিসের কাছাকাছি একটা ঘড়ি মেরামতের দোকান আছে। অমূল্য যদি একবার চেষ্টা দেখে। বুঝাইয়া বলিবার জন্য অমূল্যর ঘরের দিকে পা বাড়াতেই সোজাসুজি দেখা অমূল্যর সঙ্গেই। তাড়াতাড়ি স্নান করিতে যাইতেছে। এই যে অমূল্য। বলিবার আগেই অমূল্য নিজেই বলিল, এই যে দাদা, শুনলাম নাকি মাকে বিন্দা জলে নিয়ে যেতে রাজি হচ্ছ না তুমি? কণ্ঠস্বরে বিরক্তির আভাস, কিছুটা অভিযোগও। অবশ্য সেটা এমন কিছু নতুন ব্যাপার নয়। অমূল্য সদাই বিরক্ত। অপূর্ব থতমত খাইয়া বলে, রাজি নই বললে ছাড়ছে কে? মা তো যাবার জন্যে ব্যস্ত। ব্যস্ত না হয়ে উপায় কি? বাড়িতে তো আর মান সম্ভ্রম নিয়ে বাস করা চলে না। অপূর্ব এবার একটু যেন অবহিত হয়, সকৌতূহলে বলে, ব্যাপার কি বলো তো? হঠাৎ বাড়িতে এমন মান সম্ভ্রম যায় যায় অবস্থা হয়ে দাঁড়ালো কখন? কেনই বা? কিছুক্ষণ আগে মাও যেন ওই ধরনের কি একটা কথা বলছিলেন। হলো কি? চোখ বুজে বাস করো বই তো নয়, খবর তো রাখো না কিছু। তবে আমি এই বলে দিচ্ছি, মাকে যদি অপমানী হয়ে এ সংসার ছাড়তে হয়, তাহলে মা লক্ষ্মী আর একদিনও দাঁড়াবেন না। অমূল্য যখন যা বলে তার মধ্যে আর যাই হোক উত্তেজনার অভাব থাকে না। অপূর্ব নাচার, হতাশভাবে নিজের অজ্ঞতা স্বীকার করা ছাড়া উপায় থাকে না তার। আরে বাপু, মা আনার অপমান শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। বলি, কে কাকে অপমান করলো তাই তো বুঝলাম না ছাই। তুমি আর ন্যাকা সেজো না দাদা। বলি, এই যে বাড়ির বউরা সব মার অনুমতির অপেক্ষা মাত্র না করে সভা সমিতি করে বেড়াচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন, এটা কি দস্তুর মতো অপমান করা নয়? অপূর্ব এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলে, সেই অপমানে মা যদি দেশত্যাগী হতে চান, তবে বরং বিন্ধ্যাচলের বদলে রাঁচি পাঠিয়ে দে মাকে। যত সব ছেলে মানুষই। আমি তাই ভাবছি। বলা কওয়া নেই, খামোকা গুরুদেবের জন্য মন কেমন? ব্যাপার কি? যাক, বাঁচা গেল। ঘড়িটার জন্য যা দুর্ভাবনা হয়েছিল। স্নানের তাড়াতাড়ি ভুলিয়া অমূল্য তাল ঠুকিয়া দাঁড়ায়। তুমি তাহলে নিয়ে যাবে না? পাগল হয়েছিস? নিয়ে যাব কি বল, যত সব ছেলে মানুষই। তুমি কি মনে করো তুমি না নিয়ে গেলেই মার যাওয়া আটকাবে? অপূর্ব সহাস্যে ঘাড় নাড়িয়া বলে, পাগল? তাই বা মনে করতে যাব কেন? বিন্ধ্যাচল কেন, বিলেত যেতে চাইলেই বা মাকে আটকায় কে? তা বলে নিজে তো পাগলের সঙ্গে তাল রেখে পাগলামি করতে পারিনি। অবিশ্বাস্য বিস্ময়ে দুই চোখ পাকাইয়া অমূল্য ক্রুদ্ধ কণ্ঠে বলে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বাহাদুরি বোধ করো কেমন? মাকে পাগল বলতে লজ্জা হলো না? কিচ্ছু না, যে যেমন আচরণ করবে তাকে তেমন বিশেষণ না দিয়ে উপায়। বৌমা মনুর সঙ্গে 2 ঘন্টা বেরিয়ে এসেছেন বলে মাকে যদি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিতে হয়, তাহলে ও ছাড়া আর কি বিশেষণ আছে বলো? মা যদি বাড়ির বউদের বোরখা পরে বেড়াতে বলেন, বেড়াবে তাই? মাতৃভক্ত বলিয়া খুব বেশি খ্যাতি যে অমূল্যর আছে এমন নয়, কিন্তু তর্কে হারার ক্ষেত্রে মা কেন? গোব্রাহ্মণে ভক্তিমান হইতেও আপত্তি নাই তার। চক্ষু রক্তবর্ণ করিয়া আস্ফালন করাই তার পেশা। কাজেই জ্যেষ্ঠ ভ্রাতার কথায় যেন নাচিয়া ওঠে। আলবাত বেড়াবে, নিশ্চয়ই বেড়াবে, বেড়াতে বাধ্য। মা বেঁচে থাকতে এ বাড়িতে কারোর কোনো মতামত খাটবে না, ব্যাস। মজা মন্দ নয়। মা বেঁচে আছেন, অতএব আর কারো বাঁচবার আইন নেই। আশ্চর্য! ঘড়ির জন্য সূক্ষ্ম স্প্রিংয়ের আবেদন ভুলিয়া চলিয়া যায় অপূর্ব।
কিন্তু হেমলতা যাইবেনি। নাতবউ বলিয়া যেটুকু আশকারা ছিল সুরেখার ওপর, সেটুকু শুকাইয়া নিঃশেষ হইয়া গিয়াছে সুরেখার ঔদ্ধত্যে। হেমলতার সংকল্প ভঙ্গ করিতে, অপমানের তীব্র প্রদাহে স্নিগ্ধ একটু মলম লাগাইতে পায়ে ধরিয়া মাপ চাহিবার হুকুম দেওয়া হইয়াছিল সুরেখাকে। জ্ঞানদা আর বাসন্তী সেজ কাকার অমূল্য দিশেহারা বুদ্ধির শেষ উপায় হিসাবে। নেহাত নাতবউ বলিয়াই যেটুকু আশা, নিজের ছেলের বউরা এত বড় অপরাধে অপরাধী হইলে 1 ঘণ্টাও আটকানো যাইত না হেমলতাকে, সে কথা কে না জানে। কিন্তু উদ্ধত সুরেখা সেটুকু সম্মানও রাখিতে রাজি হয় নাই। আপনার ঘরে রাজাই চালে বসিয়া আছে। বাসন্তী যখন অনুরোধ করিতে গিয়াছিল, 2 হাত জোর করিয়া বলিয়াছে, আমায় মাপ করবেন পিসিমা। ঠাট দেখলে সেজ বউ? সেজ বউ ঢের দেখেছে, তোমরাই দেখো বলিয়া চলিয়া যাইতেছিল অলকা। বাসন্তী অগ্রাহ্যটা গায়ে না মাখিয়া পাকড়াও করে। সুরেখার সুর নকল করিয়া বলে, আমায় মাপ করুন পিসিমা। ঢং কত! কেন, ওই মাপ চাওয়াটুকু মেজজেটির কাছে চাইলেই পারতিস। জেদ জেদ! বাবা, মেয়ে মানুষের এত বড় জেদ! সামান্য একটু মুখের কথা খসালেই যদি এত বড় একটা অঘটন বন্ধ হয়, সেটুকু করবি না তুই? তোর অহংকারই বড় হলো। অলকা অবশ্য শাশুড়ির অপমানে মর্মাহত হয় নাই, তবু আসামি ব্যক্তিটাও তো তার প্রাণের পুতুল নয়। তাই মুচকি হাসি হাসিয়া বলে, অহংকার বজায় থাকবে বলেই অহংকারের সাহস। আমাদের মতো ডোমডোকলার ঘরের মেয়ে তো নয়। এটা অবশ্য অলকার উল্টা চাপ। বড় মানুষের মেয়ে অলকা নিজেই, শুধু বর ছাড়িয়া থাকিতে পারে না বলিয়াই এমনভাবে এক নাগারে পড়িয়া থাকে। সুরেখা নেহাতি সাধারণ ঘরের মেয়ে। তোমার এক কথা সেজবউ, বলে কিসের সঙ্গে কি? সেজবউ উদাসভাবে বলেন, তাছাড়া আর কি বলবো বলো? এই তো এ বাড়িতে এসে কি হালে আছি তা সবাই দেখছো, আর তোমাদের ভাইয়ের ওপর কত জোর খাটাচ্ছি তাও জানছো। আর এই দেখো কালকের বউ এসে এক্ষুনি বরটিকে কান ধরে ওঠাচ্ছে আর বসাচ্ছে। মনোজকে তো জানি সকলেই, কি মুখচোরা ছেলে। আহা, মরে যাই। বাসন্তী পিসিমা জনচিত সস্নেহ অভিব্যক্তি করে। বাছা বউয়ের শাসনে কাজটা করে ফেলে যেন মরমে মরে আছে, কোথায় যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কথা শেষ না করিয়াই স্থগিত রাখিতে হইল। রঙ্গমঞ্চে অমূল্যর আবির্ভাব। নিজস্ব উত্তেজিত ভঙ্গিতে রুখিয়া উঠিয়া কহিল, এখানে বসে বসে সব আড্ডাবাজি হচ্ছে? ওদিকে মার কি অবস্থা হলো দেখা হয়েছে? উপলক্ষটা বাসন্তী, লক্ষ্যটা অলকা। ভাদ্রবধূকে ঠুকিতে হইলে একজন শিখণ্ডীর আবশ্যক। নিজের স্ত্রী নীলিমা এত বেশি ভীতু আর ভালো মানুষ যে শাসন করিয়া আশ মেটে না অমূল্যর। যে মরিয়াই আছে তাহাকে মারার জন্য তোড়জোড় করাটা যেন বাজে খরচ, ভস্যে ঘি ঢালা। প্রতিপক্ষ রোখালে হইলে তবে না মেজাজের ওজন দেখানোর সুখ। অলকা অবশ্য মাথার ঘোমটাটা টানিয়া দিয়া সম্পূর্ণ পিছন ফিরিয়া বসিয়াছে। বাঙালির ঘরের স্বাভাবিক নিয়মের নমুনা, লজ্জা আর সম্মান দেখাইবার অভ্যস্ত রীতি। বাসন্তী মুখটা ভার করিয়া বলে, কি করব বলো মেজদা, রাজকন্যে তো কিছুতেই মাথা হেট করবে না। ইয়ার কি পেয়েছে নাকি? অমূল্য যেন নাচিয়া ওঠে। যিনি মাথা হেট করতে পারবেন না তিনি অন্য পথ দেখুন, এ বাড়িতে চলবে না। মা সম্মান রেখে যে চলতে না পারবে তার সম্বন্ধে এই সোজা কথা আমার। অমূল্য অবশ্য সর্বদাই ভয়ঙ্কর, তবু তার উচ্চারিত কথাগুলা যে একটু বেশি সিরিয়াস গোছের দাঁড়াইতেছে সেটা বোকা নীলিমাও বুঝিতে পারে। তাই আরও বিপজ্জনক গতি লইবার আগেই কাঁদো কাঁদো হইয়া ছুটিয়া যায় 3 তলায় সুরেখার ঘরে। অবশ্য 3 তলায় বসিয়া আছে বলিয়া যে তাহার উদ্দেশ্যে উৎসর্গীকৃত বাক্যসুধা শনিবার পক্ষে কিছু বাধা ঘটিয়াছে সুরেখার, এমন নয়। অমূল্যর কণ্ঠস্বরে পৌরুষের অভাব নাই, তবু শান্ত মুখেই একখানা বইয়ের পাতা উল্টাইতেছিল। নীলিমা হাঁপাইতে হাঁপাইতে বলে, বৌমা, মা আমার লক্ষ্মী মেয়ে, কেন মিথ্যে ছেলে মানুষই করছো? একটিবার মার কাছে গিয়ে মাপ চাইলেই তো চুকে যায়। গুরুজন তিনি, পায়ে ধরতে তো লজ্জা নেই মা। সুরেখা বই মুড়িয়া মৃদু হাসির সঙ্গে বলে, 100 বার নেই মেজ খুড়িমা, 1000 বার পায়ে ধরতে পারি, কিন্তু মাপ চাইব কেন বলুন তো? কেন সে কথা নীলিমা যুক্তি দিয়া বুঝাইতে অক্ষম। তবে দোষ যে একটা করিয়া ফেলিয়াছে সুরেখা, সেটা তো ঠিকই।
মেয়ে মানুষ হইয়া দোষ করিবে, ঘাট মানিবে না, এই বা কেমন কথা? ব্যাকুলভাবে বলে, দোষ করলেই ঘাট মানতে হয় মা, মেয়ে মানুষের কি অত তক্ক সাজে? চলো চলো আমার সঙ্গে, চোখ কান বুঝে শুধু একবার বলে ফেলা, অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি, এই তো কথার মোকদ্দমা। ভাব দেখিয়া মনে হয় সুরেখার বদলে নীলিমা ঘাট মানিলে যদি কাজ চলিত, তবে বাড়ি শুদ্ধ সকলের পায়ে ধরিয়া আর ঘাট মানিয়া বাড়ির এই ভীষণ আবহাওয়াটা হালকা করিয়া বাঁচিত। কিন্তু সেটা তো কাজের কথা নয়, তাই সুরেখার হাত ধরিয়া টানাটানি করে। রাগ তাহার ধাতে নাই, তবু সুরেখার ওপর বিরক্ত না হইয়া পারে না। সত্যই তো, এ কি অসঙ্গত জিদ মেয়ে মানুষের। সুরেখা হাসিয়া উঠিয়া দাঁড়ায়। না, সেজ খুড়িমাকে নিয়ে আর পারা গেল না, চলুন যাচ্ছি। কিন্তু সত্যি বলছি আপনাকে, মেজ ঠাকুমাকে না যাবার জন্য অনুরোধ করতে পারি, ক্ষমা চাইতে পারি না। চাইলেই বা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো বাছা? সে আপনি বুঝতে পারবেন না মেজ খুড়িমা, নেহাত ভালো মানুষ কিনা, বলিয়া হাসিতে থাকে সুরেখা। এমন অবস্থায় যে মানুষ হাসিতে পারে কেমন করিয়া, সেটা নিতান্তই অবদ্ধ বলিয়া নীলিমা হতাশভাবে নামিয়া যায়। অতঃপর আসে উমাশশী। উমাশশীর আবার অন্য জ্বালা। হেমলতা রায় দিয়াছেন উমাশশী তাহার সঙ্গে যাইবে। 22 বছরের বিধবা মেয়েকে চোখ ছাড়া করিয়া রাখিয়া যাইবেন, এমন বেহুশ গিন্নি তো নয় হেমলতা। উমাশশীর যখন মা নাই, তখন নিন্দা অপবাদ রটিলে গায়ে তো লাগিবে হেমলতারই। শুনিয়া পর্যন্ত পেটের ভাত চাল হইয়া যাইতেছে উমাশশীর। এত বড় পরিবারের মাঝখানে অনেক কাজ আর অনেক মানুষের আড়ালে গোবিন্দ এবং মেজ্জেটিকে তবু মানাইয়া লওয়া যায়, কিন্তু এ বাড়ি ছাড়িলে কেবলমাত্র গোবিন্দ আর মেজ্জেঠির আওতায় টিকিয়া থাকা, মনে করিলেই যে সর্বশরীর হিম হইয়া আসে উমাশশীর। পিসির পায়ে পায়ে সে বিস্তর ঘুরিয়াছে। জ্ঞানদাও যে উমাশশীর সব পক্ষে নয় তা নয়, তবু বাঁকাইয়া নেপথ্যে বলিয়াছেন, আহা, উনি নইলে আর মেয়ে আগলানো হবে না, বাড়িতে তো আর লোক নেই, আমরা মরে আছি যে, যেই উনি পেছন ফিরবেন অমনি ঘর ভেঙে পালাবে উমি। তবু যদি 24 ঘন্টা পেঁড়োর মন্দিরে বসে না থাকতেন, আর কিছু নয়, বিনিমাইনে চাকরানি চাইতো একটা। বলিয়াছেন অনেক কিছু, কিন্তু মুখের সামনে স্পষ্ট বলিবার সাহস জ্ঞানদারও নাই, এমনি ভারী রাস হেমলতার। কাজেই চাবির কলহীন টিনের সুটকেসটাকে গুছাইয়া নেওয়া ছাড়া উপায় নাই উমাশশীর। অথচ সুরেখার এতটুকু চেষ্টাতেই সব রদবদল হইতে পারে। সম্পর্কটা একবার অনুভব করিয়া লইতে চেষ্টা করে উমাশশী। পিসি জ্ঞানদাকে তো দেখে, ভাইপো বৌদের উপর শাসনের মাত্রাটাও দেখিতে পায়, তবে উমাশশী বা দুই কথা বলিতে পারিবে না কেন মনোজের বউকে? বিশ্বাসুরী জনচিত মনোভাব লইয়া 3 তলায় উঠিতে থাকে উমাশশী, কিন্তু কি বলিয়া যে কোন কথা আরম্ভ করিবে খুঁজিয়া পায় না। দরজার বাহির হইতে উঁকি মারিয়া দেখিয়া লয় মুখটা। টপ করিয়া বকাবকি করাও তো সহজ ব্যাপার নয় সুরেখার মতো মেয়েকে। এত গণ্ডগোল আর অঘটন ঘটনার মাঝখানে আসামি হইয়াও যে মেয়ে নিশ্চিন্ত চিত্তে বসিয়া বসিয়া বই পড়িতে পারে, তাহাকে 2 কথা শুনাইয়া দেবার সাহস আর যার থাক উমাশশীর নাই। অগত্যা ফিরিয়া যাইতেছিল। সুরেখা বই রাখিয়া হাসিয়া বলে, ছোট পিসি, এসে আবার পালাচ্ছ কেন? এসো। স্বামীর চাইতে বয়সে ছোট পিসশাশুড়ি, খুড়শ্বশুরদের লইয়া ভারী আমোদ লাগে সুরেখার। আসিনি, এমনি ছাতে গিয়েছিলাম, তাই আচার শুকোচ্ছিল ছাতে, দেখে নামছিলাম। অসংলগ্ন একটা কৈফিয়ত দিয়া ছাদে উঠার প্রমাণস্বরূপ মিছামিছি হাঁপাইতে থাকে উমাশশী। বাবা বাবা, রাত্রে তুমি কি স্বপ্ন দেখো ছোট পিসি? আমের আচার না কুলচুর? এসো, এখানে বসো, হাঁপাচ্ছ। বলিয়া টেবিল ফ্যানের মুখটা ঘুরাইয়া দেয় সুরেখা। তিরস্কারের ভাষা আর খুঁজিয়া পায় না উমাশশী, যা বলে নিতান্তই অনুনয়ের ভাষায়। সুরেখা এমন অসম্ভব অন্যায় গোঁ ধরিয়া বসিয়া থাকায় কি সুখ অনুভব করিতেছে। সত্যই যদি হেমলতা তাহার উপর বিরক্ত হইয়া সংসার ত্যাগ করেন, সে মুখ কি আর দেখাইতে পারিবে সুরেখা? ইত্যাদি অনেক কথা গুছাইয়া বলিতে চেষ্টা করে, কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। সুরেখা রাগও করে না, তর্কও করে না,
শুধু হাসে আর বলে, আজীবন ভয় করে করে তোমাদের এমন বদ অভ্যাস হয়ে গেছে ছোট পিসি, ছায়া দেখলেই ভূত ভেবে মূর্ছা যাও। সংসার ছাড়া অত সহজ নয়। সুরেখা তো বলিয়া খালাস সহজ নয়, কিন্তু হেমলতা গোবিন্দ সরঞ্জাম যে বাক্সে উঠিল, মিশ্রির বোতল আর ইসবগুলের শিশি আশ্রয় পাইয়াছে সুটকেসে, গোছগাছ তো কমপ্লিট। হেমলতাকে তো চেনে নাই এখনো। অপার ও গুমাশশী রাগ করিয়া উঠিয়া যায়। হ্যাঁ, মনোজকেই কড়া শাসন করা দরকার। অমন মিলিটারি মেজাজের বউকে যে শায়েস্তা করিতে পারে না, সে আবার কিসের পুরুষ মানুষ? মনে মনে কত লোককে যে কত কি বলিয়া লয় উমাশশী, হেমলতাকেও যা খুশি বলিয়া বসে। মেয়ে মানুষের যদি জেদ থাকা ভালো নয়, তবে হেমলতারই বা এত জেদ কিসের? চুল ছাঁটিয়াছেন বলিয়া তো আর পুরুষ বনিয়া যান নাই। অনেকের জন্য অনেক উত্তর জমানো আছে উমাশশীর মনে। মনের কথা বাহিরের লোকের কানে যায় না, এই বাঁচোয়া। তা উমাশশী নাই বলুক, বউকে যে কিছুই শাসন করে নাই মনোজ, এমন নয়। সন্ধ্যার অন্ধকারে কোন ফাঁকে চোরের মতো চুপি চুপি আসিয়া ঠাকুরের কাছে ভাত খাইয়া উপরে উঠিয়া আসিয়াছে। সুরেখা তখন ঘরে ছিল না। গুমট ঘরটা নেহাত অসহ্য মনে হওয়ায় উঠিয়া গিয়াছে 4 তলার ছাদে। খানিক পরে নামিয়া আসিয়া ঘরে আলো জ্বালাইতেই মনোজ উঠিয়া বসিয়া বিরস্বরে কহিল, কোথায় যাওয়া হয়েছিল? স্বামীর কণ্ঠে এমন সুর শোনা বোধ করি এই প্রথম। হঠাৎ যেন চোখের কোণটা জ্বালা করিয়া উঠে। কিন্তু সে মুহূর্তই। গত 3 দিন যাবৎ অনেকের কণ্ঠেই তো নূতন সুরের আমদানি হইয়াছে, মনোজেরই বা না হইবে কেন? স্বভাবসিদ্ধ হাসি মুখে বলে, কোথায় আর, ছাতে, নির্বাসিতার শেষ আশ্রয়। ইচ্ছে করে নির্বাসন নিলে আর কে কি করবে? দোষ একটা হয়ে গেছে, মিটিয়ে ফেললেই চুকে যায়। তা নয় গোয়ার তুমি করে বসে থাকা, কোনো যদি মানে আছে। সুরেখা স্থির স্বরে বলে, মানে যে কার কিসে আছে, কিন্তু যাক, মিটিয়ে চুকিয়ে ফেলার উপায়টা বাতলে দাও দেখিন। আমি আর নতুন কি বাতলাবো? শুনলাম তো, বলে বলে সকলের মুখ ব্যথা হয়ে গেছে। বেশ, তুমিও না হয় আর একবার ব্যথা করলে। হাতি ঘোড়ার কি আছে? মেজ ঠাকুমা রাগী মানুষ, তার মন রাখতে একবার গিয়ে একটু খোসামত করে মাপ চাওয়া, এই তো, এতেই তোমার জাত যাচ্ছে। সুরেখা আর একটু কঠিন হাসি হাসিয়া বলে, জাত যাবার আমার ভয় নেই তোমাদের মতো, কিন্তু ক্ষমা চাওয়া মানেই কি অপরাধ স্বীকার করা নয়? তা অপরাধ যখন হয়েই গেছে। মনোজ কথা শেষ করিবার আগেই উত্তর দিল সুরেখা, ওইখানেই তো তোমাদের সঙ্গে খাপ খাওয়াতে পাচ্ছি না। অপরাধের কোন পর্যায়ে ফেলা যায় আমার ব্যবহারটা, সে তো ভেবে ভেবে হায়রান হয়ে গেলাম। তোমাদের মিত্তির বাড়ির মান অপমানের মানদণ্ড এত সূক্ষ্ম যে নিঃশ্বাস ফেলতেও ভয় করে। হিসেব করে ফেললে ভালো হয়। কি জানি পাল্লা নেমে গেল বুঝিবা। সেদিন মেজ কাকার সামনে খবরের কাগজ পড়ে ফেলেছিলাম, শুনলাম সেটা তাঁর পক্ষে অপমান। মাথা ধরেছে বলে মেয়াদের কিছু আগে শুতে এসেছিলাম, শুনলাম সেও নাকি গুরুজনদের পক্ষে অপমান। 12 মাস এই মান অপমানের ট্যাক্স জোগানো কি সত্যিই সম্ভব? চিরদিনই তো সম্ভব হয়ে আসছে দেখছি। মনোজ বেশ বিরক্তভাবেই বলে, সত্যি সর্বদা এত তর্ক তারও ভালো লাগে না। সেও এই বড় সংসারের ছেলে, জানে কোনো রকমে গা বাঁচাইয়া পাশ কাটাইয়া চলিতে পারিলেই যথেষ্ট। আদর্শের জন্য লড়াই করিবার শখ তার নাই। সুরেখা বলে, সম্ভব হয়ে এসেছে বলেই তো জের মিটতে চায় না। পৃথিবীতে যারা 2 দিন আগে এসেছে তারাই যে পৃথিবীর 16 আনা উপসত্ত্বের অধিকারী, এ ধারণা আর ঘোচে না তাদের। কিন্তু থাক ওসব কথা। তবে দোষ না করে অপরাধ স্বীকার করাবার চেষ্টাটা তুমিও আর করো না লক্ষ্মীটি, ও আমাকে কাটলেও হবে না। তাহলে মেজ ঠাকুমা বিদায় হন, সেই তুমি চাও? ভালো মানুষ মনোজও ভীষণ হইয়া উঠিয়াছে। না উঠিবে কেন? যতই হোক পুরুষ মানুষ, বইয়ের এত অবাধ্যতা সহ্য করা কি সহজ? কারুর বিদেয় হওয়াই চাই না আমি। সরো, শুই, ঘুম পেয়েছে বলিয়া কথার জবনিকা টানিতে চায় সুরেখা, কিন্তু মনোজ বলিয়াছে সাংঘাতিক কথা। বলিয়াছে,
বিদে আমাদেরই হতে হবে। বাড়ির গিন্নি যে আমাদের ব্যবহারে মর্মাহত হয়ে বাড়ি ছাড়বেন, সে দৃশ্য দাঁড়িয়ে দেখবার ক্ষমতা আমার নেই। মিত্তির বাড়ি বাস তোমার উঠল যেন, ঢের ঢের তেঁদুর দেখেছি। সুরেখা কি স্বপ্ন দেখিতেছে? মনোজ, নেহাত ছেলে মানুষ আর বেজায় ভালো মানুষ যে স্বামীটিকে লইয়া তার গৌরবের চেয়ে কৌতুক ছিল বেশি, দরকার পড়িলে সেও এত বড় কথা শুনাইয়া দিতে পারে, অবলীলাক্রমে উচ্চারণ করিতে পারে এমন কঠিন কথা? দুই চোখ জলে ভরিয়া উঠিয়াছে, কিন্তু পড়িতে দিবে না সুরেখা। জানালা বন্ধ করার ছুতায় পিছন ফিরিয়া বলে, না, আমার মিত্তির বাড়ির বাস ওঠাবার ক্ষমতা কারুর নেই, তোমাদের সমস্ত মিত্তির গোষ্ঠীরও নয়। যে অধিকারের সূত্রে তোমার ঠাকুমার দলের দাবির আর শেষ নেই, সে অধিকারের এক চুলও কম নেই আমার। কিন্তু হেমলতাকে যে শেষ পর্যন্ত সত্য সত্যই যাইতে হইবে, সে কথা বোধ করি তিনি নিজেও ভাবেন নাই। গুরু আশ্রমে চলিয়া যাওয়ার হুমকিটা তাহার ব্রহ্মাস্ত্র। সংসার শুদ্ধ সকলের এবং অপরাধী যুগলের অনেক সাধ্য সাধনা, অনেক অশ্রুজল আর প্রতিশ্রুতির বিনিময়ে দয়া করিয়া থাকিয়া যাইবেন শেষ অবধি, এমনি একটা সূক্ষ্ম কল্পনা মনের মধ্যে লুকাইয়া রাখিয়া যাওয়ার তোড়জোড়টা চালাইতেছিলেন সাড়ম্বরে। অথচ শেষ অবধি তেমন আর কি হইল? সুরেখা তো মাথা হেঁট করিলই না, নিজের ছেলে বউরাই বা বিশেষ আঁকুবাঁকু করিল কই? অন্তত হেমলতার ওজন অনুযায়ী। তুমি গেলে আমাদের দিন চলা ভার হইবে, এই নিশ্চিত সত্য কথাটুকু মুখ ফুটিয়া বলিবার অপমান স্বীকার করিতে কেহই তবে রাজি নয়। অথচ হেমলতা না থাকিলে সংসার যে একেবারে বানচাল হইতে বসিবে, সে কি ওরা জানে না? তবে অনিরুদ্ধ কোলের ছেলে, মার ওপর যার সব থেকে টান হওয়ার কথা, সেই কিনা ব্যাকুলতার পরিবর্তে করিয়াছে ব্যঙ্গ। বলিয়াছে, যাক, ভালোই হলো যে এতদিনের সুমতি হলো তোমার। 50 পার হলেই তো বানপ্রস্থ নেওয়ার কথা, সে জায়গায় 5-7 বছর তো ওভারটাইম খাটলে। সেই সঙ্গে অমনি নখুরি, সেজ কাকা আর পিসিমাকেও নিয়ে যাও না। ঈশ্বর ইচ্ছে 50 পার হতে তো বাকি কারণ নেই। হেমলতা রোষক্ষুব্ধ স্বরে বলিয়াছিলেন, বুড়ো বুড়িগুলো বিদেয় হলেই যে খুব সুখ হবে তোমাদের, সে আশা করো না বাবা। বউরা তো রঙের রাধা, খেতে পাবি না এরপর। আচ্ছা, সদল বলে গিয়েই দেখো না পাই কিনা। তোমাদের সংসার করার নীতি অনেকটা ব্রিটিশ নীতির মতো অধিকার কায়েম রাখার নীতি, তোমাদের নইলে চলে কিনা দেখতেই দাও। যাক, অনিরুদ্ধর তো চিরকালই ওই রকম ট্যাকটেকে কথা, কিন্তু অমূল্য মার অপমানের ধোয়া ধরিয়া এত যে গলাবাজি করিল, কিন্তু মাকে তো একবার অনুরোধও করিল না, যে ছুতায় নিমরাজি ভাবও অন্তত দেখানো যাইত। অপূর্ববাবু তো অন্য সময় বড় হইয়াও খোকা, কিন্তু এখন আর খোকামি নাই, ঝাড়া জবাব দিয়া নিশ্চিন্ত হইয়াছেন। পাগলের পাল্লায় পড়িয়া পাগলামি করিবার শখ তাহার নাই। সেজকর্তা সকলকে শুনাইয়া শুনাইয়া বলিয়া বেড়াইতেছেন, আর কি, এবার আমাদেরও পথ দেখতে হবে। যেরকম অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, এতে আর মান মর্যাদা রেখে চলা সম্ভব নয়। এরপর এ সংসারে থাকলে দাঁড়িয়ে জুতো খেতে হবে। ঘরের লক্ষ্মী অপমানী হয়ে বিদেয় হলে সে সংসারের লক্ষ্মীশ্রী থাকে? মারো ঝাড়ো সংসারের মুখে। ঘুরিয়া ফিরিয়া অনেক নূতন নূতন জোরালো আর সারালো ভাষার সাহায্যে নিজের ঘৃণা, বিতৃষ্ণা আর বিদ্বেষ প্রকাশ করিয়াছেন। কিন্তু কই, ঘরের লক্ষ্মীকে তো একবারও অনুনয় বিনয় করেন নাই যে, ওগো তুমি থাকিয়া যাও। জ্ঞানদা জানাইয়াছেন তিনিও কাশী যাইতেছেন, ভয় নাই। নগিন্নি দিবারাত্র আক্ষেপ করিতেছেন, যাইবার মতো কোনো চুলাই যখন নাই তাহার, জম কেন ভুলিয়া আছে। একমাত্র বাসন্তী আসিয়াছিল মৌখিক অনুনয় জানাইতে, কিন্তু খোসামদি রামপেশাদিকে দেখিলে হাড় জ্বলিয়া যায়। তার কথা শোনে কে? অলকা ঠাকুরানী তো কথাই কন না, মদগর্বেই আছেন। একমাত্র বোকা নীলিমা, সে অবশ্য পায়ে পড়িয়াছে, মাথার দিব্য দিয়াছে, কাঁদিয়া আঁচল ভিজাইয়াছে, কিন্তু নীলিমার কথা ধর্তব্য করিয়া সেই অজুহাতে থাকিয়া যাওয়ার চেয়ে মরণও ভালো নয় কি হেমলতার? যে নীলিমাকে বাড়ির ছোট ছেলেরা পর্যন্ত গ্রাহ্য করে না, ঝি চাকরে ধমক দেয়। অতএব মুখ রাখিতে হইলে এ যাত্রা যাওয়া ছাড়া উপায় নাই হেমলতার।
শেষ ভরসা অরুণেন্দু। সেই একেবারে শেষ মাটি করিয়া ছাড়িল। শোরগোল তুলিতে তুলিতে আসিয়া বলিল, মা, ও মা, তুমি বিন্দাচল বিন্দাচল করে হাঁপাচ্ছ? তোমার গুরুদেব তো পুরী চললেন। হেমলতা ইদানিং কথাটা খুব কন্ট্রোল করিয়াছেন, তাই প্রশ্ন না করিয়া চাহিয়া থাকেন। অরুণেন্দু পকেট হইতে একখানা পোস্টকার্ড বাহির করিয়া দেয়। এই দেখো, তোমার ব্রজদাস বাবাজির চিঠি। লিখেছেন, গ্রীষ্মের সময়টা গুরুদেব পুরীধামে থাকা মনস্থ করিয়া গতকল্য রওনা হইয়াছেন। পুরী যাবে? বলো তো, আমি রেখে আসতে পারি। তুমি রেখে আসবে? হেমলতা এতক্ষণে কথা কন। তোমার তো 1 মিনিট সময় নেই। অন্যায় জুলুম আমি কাউকে করতে চাই নে বাবা। এই দেখো, জুলুমের কথা কে বলছে? আমার নিজেরই একবার যাওয়ার ইচ্ছে ছিল। তাছাড়া একটা পুরনো পেশেন্ট গেছে চেঞ্জে, চিঠি লিখে লিখে জ্বালিয়ে মারছে। যাতায়াতের খরচা টর্চা সব দিতে চায়। যাবই একবার আমি। তুমি যাও তো, চলো। এরপর বিছানা বাঁধিয়া লওয়া ছাড়া আর কি উপায় আছে? হেমলতা নিজেই যে সংসার ত্যাগের সংকল্প ব্যক্ত করিয়াছেন। ভূতের বেগার তো ঢের দিন খাটা গেল, আর কেন? এখন শেষ কটা দিন গুরু গোবিন্দের চরণে পড়ে থাকি গে। সংসার তো মায়ার নরক। এ নরক থেকে উদ্ধার হতে না পারলে পরকালে কি হবে? ইহকাল তো মিথ্যে গেল। প্রভৃতি বড় বড় গাল ভরা কথা কহিয়া রাখিয়া অন্যের অনুরোধ উপরোধের পথ বন্ধ করিয়া রাখিয়াছেন। সে কথা আর মনে থাকে না। মনে হয় বাড়িশুদ্ধ সকলে ঠেলিয়া বিতাড়িত করিতেছে তাহাকে। স্মৃতিসৌধ। তটিনীর মায়ের নামটাকে অক্ষয় করিবার চেষ্টাতেই বোধ করি বাড়ির দেয়ালে গাঁথিয়া রাখা হইয়াছে কবিত্বের ছাঁচে। তটিনী মাঝে মাঝে হাসে আর বলে, যাই ভাগ্যিস তোমার নামটা আন্নাকালী কিংবা ক্ষেমঙ্করী নয় মা। বাড়ির নামকরণ করতে বাবাকে তাহলে কি মুশকিলেই পড়তে হতো। স্মৃতিসৌধের অর্ধচন্দ্রাকৃতি বারান্দায় একখানা ডেক চেয়ারে পড়িয়া পড়িয়া ভগ্নস্বাস্থ্য স্মৃতিদেবী কোন স্মৃতির রোমন্থন করেন কে জানে। তার ভালো লাগা না লাগা বোঝা দায়। কিন্তু মিনা আর তটিনী পালাই পালাই করিতেছে। বিশেষ করিয়া মিনা। তটিনীর মতো মৌখিক প্রকাশ না থাক, মনে মনে অতিষ্ঠ বোধ করিতেছে। নূতন আসিয়া যে সমুদ্রের অনির্বচনীয় সৌন্দর্যের দিশেহারা মানা শুধু 2 চোখ দিয়া দেখিয়া যেন কুলাইতে পারিত না, সমস্ত ইন্দ্রিয় দিয়া গ্রাস করিতে চাহিত, ঘণ্টার পর ঘণ্টা বিভোর হইয়া বসিয়া থাকিত অনন্তকালের চিরদুরন্ত শিশুর এই অনলস ক্রীড়াকৌশল দেখিতে, সে মিনাও ক্লান্ত হইয়া পড়িয়াছে। না, সত্যই আর আকর্ষণ নাই। অহরহ একই লীলা দেখিতে দেখিতে দৃষ্টির সঙ্গে সঙ্গে বুদ্ধি চৈতন্য সবই যেন স্তিমিত হইয়া আসে। পুরী অপূর্ব, কিন্তু 2 সপ্তাহের বেশি নয়। তটিনীর অবশ্য নূতন নয়, আগে সে বার কয়েক আসিয়াছে। সমুদ্রকে চোখে দেখিয়া উপভোগের চাইতে গায়ে মাখিয়া ভোগ করিতেই তার উৎসাহ দেখা গিয়াছিল। কিন্তু সমুদ্র স্নানটাও নেহাত একঘেয়ে হইয়া উঠিয়াছে। 3 সপ্তাহ পার না হইতেই 2 সখী হাঁপাইয়া উঠিবে ছাড়া আর কি। চুপচাপ পড়িয়া থাকার জন্য সাগরেরও একটা ডেক চেয়ার আছে ঘরের ভিতর জানালার গোড়ায়। তবে নেহাত চুপ করিয়া থাকে না সে। বই আনিয়াছে বিস্তর, সেগুলো সদ্ব্যবহার করে। প্রথম প্রথম তটিনী বকাবকি করিত, সমুদ্র তীরে এসে বই পড়া, ছোড়দা তোর জেল হওয়া উচিত। বই রাখ ছোড়দা, চল গোটা কতক ঢেউ খেয়ে আসি। ছোড়দা শিব আথে, অত ভয় কেন জানিস মিনা? কালো হয়ে যাবে বলে। আমার বাবা ওসব বালাইনি, যত ইচ্ছে মোটা হব আর যত খুশি কালো হব, কে বাধা দেয়? আজকাল সেই বলে, কি ছাইপাঁশ বই এনেছিস ছোড়দা, দে দিকিন 2খানা, দিন তো কাটছে না বাবা। আজ সকালে হঠাৎ চায়ের টেবিলে আবির্ভাবের সঙ্গে সঙ্গেই গম্ভীরভাবে বলিল, মা, আমি আজ কলকাতায় ফিরছি, আমি আর মিনা। পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত নয়, তাই মিনা অবাক হইয়া তাকায়। স্মৃতিদেবীও একটু থামিয়া বলেন, আজই যাবে? কই, আগে তো কিছু বলনি। আগে আগে কি খেয়াল হয়েছে? হঠাৎ আজ সকালে ঘুম ভেঙে উঠেই ভেবে দেখলাম, আমি না হয় আশা ত্যাগ করেছি, কিন্তু মিনাকে তো বিয়ে করতে হবে। দিন দিন যে কাঠকয়লার মতো ঘোরালো রং হয়ে আসছে ওর, তার কি?
তবু রক্ষে ঠাট্টা। মীনা বিব্রতভাবে বলে, আমার ভাবনা তোমায় ভাবতে হবে না, নিজের চরকায় তেল দাওগে, এত দুষ্টু বুদ্ধিও খেলে মাথায়। থাক না বাবা, শাক দিয়ে মাছ ঢেকে আর হবে কি? সর্বদা উড়ু উড়ু মন, উদাস উদাস চাহনি, ওসব লক্ষণ কি বুঝি না আমি? মীনা হাসিয়া ফেলিয়া বলে, দেখুন মা, আপনার মেয়ে কিছু সমীহ করে না আপনাকে, যা খুশি তাই বলে আপনার সামনে। স্বভাব দুর্বল স্মৃতিদেবীর হাসিটাও ম্লান। ম্লান হাসিয়া বলেন, সমীহ করে না সেটা তো নতুন নয় মা। করলে কি আর বাড়ি ছেড়ে থাকতে সাহস করত, না খেটে খেতে সাহস করত? এই হলো, এই দুঃখ আজ পর্যন্ত ধাতস্থ হলো না মার। এই ছোটদা, কাগজখানার কঘন্টা পড়বি, দে। কাগজের আড়ালে মুখভঙ্গি গোপন করবার দরকার নেই, কেউ তোর মুখের দিকে তাকাচ্ছে না। এই ফাজিলটাকে শাসন করা বিশেষ দরকার হয়েছে, বলিয়া সাগর কাগজখানা ভাঁজ করিতে থাকে। ওই তো, ওই জন্যেই মার তো দুঃখের অবধি নেই, কিন্তু আমার দিকটা ভেবে দেখেছ? মাথার ওপর 3 দাদা শাসনদণ্ড নিয়ে বসে, তার ওপর আবার তাঁদের শাসনকর্ত্রীরা, বাড়ি ছেড়েছি সাদে। সাগর স্বল্পবাসী বটে, তবে হাঁড়ি মুখ নয়, কথা যা কয় হাসিয়াই কয়। তটিনীর কথার উত্তরে মুচকি হাসিয়া বলে, একজনের অন্তত শাসনকর্ত্রী নেই। নেই হতে কতক্ষণ? বলিয়া অকারণেই একবার আর চোখে মীনার দিকে অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার ভালো মানুষের মতো বলে, যাই হোক, মীনা আর কিছুতেই থাকতে রাজি নয়। আজই আমরা যাচ্ছি ছোটদা, স্টেশনে তুলে দিয়ে আসবি তো? অবশ্যই উঠতে আমরা নিজেরাই খুব পারি, তবে আর কি, তোর দিক থেকেও তো একটা ভদ্রতা আছে। হাজার হোক মীনা তোদের অতিথি। মীনা অবশ্য যাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে, তবু এভাবে আক্রমিত হইতে অত্যন্ত অস্বস্তি বোধ করে। কিন্তু বলেই বা কি? যা বলতে চেষ্টা করিবে তটিনী সেইটে ধরিয়াই ঠাট্টার চোটে নাকাল করিয়া ছাড়িবে তো। কিন্তু সাগরের মুখ অমন ম্লান দেখায় কেন? নাকি মীনার মনের ভ্রম? মীনার উপস্থিতি অনুপস্থিতিতে কাহারও কিছু আসিয়া যায় নাকি? ঘরে আসিয়া মীনা সকৌতূহল প্রশ্ন করিল, সত্যি যাবি নাকি বিনা নোটিসে হঠাৎ? যাব মানে? কি দায় পড়েছে? ও তো শুধু একজনকে ঘাবড়ে দিয়ে প্রাতঃকালে একটু নির্মল আনন্দ অনুভব করা। কোনো কথার যদি মানে থাকে। মীনা বকিয়া ওঠে, ফাজলামি করতে করতে উচ্ছন্নে গেছিস। কে বা ঘাবড়াচ্ছে, কিসের বা আনন্দ, কিছু যদি বোঝা যায়। না, কিছু কি আর বোঝো? ইনোসেন্ট গার্ল। বলি, আমি তো আর একলা যাব বলিনি, বলেছি সবান্ধবী দেশত্যাগী হচ্ছি। শুনে আমার পূজনীয় ছোটদামশাইয়ের মুখে যে মেঘ ঘনিয়ে এলো, সেটা বুঝি সরলা বালিকার চোখেই পড়েনি? মীনা হতাশভাবে বসিয়া পড়িয়া বলে, না, তোকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা, এত বাজে কথা বলে কি সুখ পাস? বাজে মানে? তটিনী 2 চোখ বড় করিয়া বলে, কেন, আমার ছোটদা কি ফেলনা ছেলে? আপনার মতো মহামহিমান্বিতার প্রেমের অযোগ্য? এবার মীনা যথার্থই গম্ভীর হয়, ধীরভাবে বলে, দেখ তনু, ঠাট্টারও একটা সীমা থাকা ভালো। আমি যে কত তুচ্ছ সে কথা তোমার অজানা নয়। দয়া করে বন্ধু বলে স্বীকার করো তাই। কিন্তু এরকম ঠাট্টা তামাশায় সত্যি দুঃখ হয়, লজ্জা হয়। কিন্তু তটিনীকে দমানো সহজ নয়। মীনার গাম্ভীর্য সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া মুচকি হাসির সঙ্গে বলে, ও বাবা, এই যে ব্যাপার সিরিয়াস মনে হচ্ছে, তাহলে তো শুধু এক পক্ষ নয়, আমি বলি শুধুই ও পক্ষে। চলে নীল শাড়ি নিঙারি নিঙারি পরাণ সহিত মোর। রাবিশ, বলিয়া মীনা উঠিয়া আসিয়া স্মৃতিদেবীর কাছাকাছি আশ্রয় লয়। উপলক্ষ হিসাবে খবরের কাগজখানা চোখের সামনে মেলিয়া ধরে বটে, কিন্তু সংবাদপত্রের কোনো সংবাদই ঠিক বোধগম্য হয় না। কতকগুলা অর্থহীন বাক্য যেন মস্তিষ্কের দরজায় ভিড় করিতে থাকে। তটিনী এত উচ্ছ্বাসের প্রেরণা কোথায় পায়? সবটাই কি ওর নিজের সৃষ্ট লোক দেখানো স্ফূর্তি? এত সহজে এত অসম্ভব কথা উচ্চারণ করিয়া বসে, শুনিলে বুক ঢিপ ঢিপ করে যেন। আচ্ছা, সত্যই কি কোনো ছায়া পড়িয়াছিল সাগরের প্রসন্ন মুখে? সম্ভব তো নয়।
ও তটিনী স্রেফ ইয়ার্কি, নির্জলা ফাজলামি। সাগরকে তো আর ভূতে ধরে নাই যে মিনার কলিকাতা যাওয়ার খবরে মুখে মেঘ নামিবে। তবে হ্যাঁ, তটিনীর জন্য হইতে পারে। রুগ্না মার 16 আনা দায়িত্বই তো সে বেচারার ঘাড়ে পড়িবে তাহলে। তাছাড়া পিঠোপিঠি ছোট বোন, মন কেমন করা তো অসম্ভব নয়। আর কি কিছুই নয়? কি হওয়া সম্ভব? এই যে এতদিন এক বাড়িতে আছে, কটা কথাই বা হইয়াছে মিনার সঙ্গে। স্বভাবটা মিষ্ট, ব্যবহার ভদ্র, কাজেই সৌজন্যের ত্রুটি দেখায় নাই হয়তো, এর বেশি আর কিছুই নয়। বাবা, এত ভয়ও দেখাইতে পারে তটিনী? তটিনী আর সাগর, দুটি ভাই বোনের নাম দুটি কিন্তু চমৎকার। সঙ্গে সঙ্গে কেন কে জানে অরুণেন্দুর নামটা মনে পড়িয়া যায়। মুখখানাও উজ্জ্বল শ্যাম পুরন্ত ভরাট মুখ, কালো সেলের বেষ্টনীবদ্ধ পুরু লেন্সের নিচে অন্তর্ভেদী দৃষ্টি। কথা কহিবার সময় যেন আদ্যপান্ত পড়িয়া ফেলিতে চায় তোমাকে। সাগরের চোখে চশমার অবগুণ্ঠন নাই, তাই বুঝি এত লাজুক চাহনি। কিন্তু খামোকা এত লোক থাকিতে পৃথিবীতে অরুণেন্দুর সঙ্গে সাগরের তুলনা করিবার কি আছে? কিছুই নাই বলিয়া উড়াইয়া দিতে চাহিলেও ঘুরিয়া ফিরিয়া ওই দুইখানি মুখই পাশাপাশি ফুটিয়া উঠিতে থাকে। তুলনা করিতে চাহিলে সৌন্দর্যের মাপকাঠিতে সাগরের জিত নিঃসন্দেহ। পুরুষ মানুষের পক্ষে এত নিখুঁত সুকুমার মুখ, এত উজ্জ্বল রং যেন বাড়তি বাজে খরচ। বিধাতা পুরুষের অপব্যয়ের নমুনা। সুন্দর, কিন্তু বড় বেশি ঠান্ডা নয় কি? দূরছাই, ঠান্ডাই হোক আর টকবগে ফুটন্তই হোক, মিনার কি? কিছু নয় বলিয়াও কিছু যেন অবশিষ্ট রহিয়া যায়। বাজে কথা বলা এই জন্যই খারাপ। সামান্য একটা বাজে ঠাট্টা করিয়া এমন বিশ্রী ধোকা লাগাইয়া দিল তটিনী। বিকেলের দিকে বেড়াইবার সাজসজ্জায় সজ্জিত তটিনী তাড়াতাড়ি চুলের উপর চিরুনির শেষ টান দিতে দিতে পাশের ঘর হইতে চিৎকার করিয়া ওঠে, ছোটদা, এই ছোটদা, আমাদের সঙ্গে বেড়াতে যাবি? ছোটদা ও ঘর হইতে উঠিয়া আসিয়া দরজায় দাঁড়াইয়া বলে, যেতে পারি যদি অভিভাবক হিসেবে স্বীকার করিস। দায় পড়েছে, তুই যাবি নিজের গরজে, কৃতজ্ঞ হয়ে। কৃতজ্ঞ না তো কি? আমার অফারের জন্য কৃতজ্ঞ হওয়া উচিতই তো। নে, যাবি তো চল। বেশ তো যাচ্ছ দুজনে, আমাকে আর টানা কেন? ইস, টানা কেন? স্রেফ জীবে দয়া হিসেবেই টানা। তবে বেশি টান সইবে না, বুঝলি? আমার মেজাজ চড়া। সে খবর জানতে বাকি নেই বলিয়া হাসিয়া ফেলে সাগর, কিন্তু শেষ পর্যন্ত যায়ও। পুরীর সমুদ্র তীরের বর্ণনাটা বাহুল্য। এত বেশি লোক এত বেশিবার বলিয়া রাখিয়াছেন যে বলিবার মতো বাকি আর কিছুই নাই। নাম না জানা ভালো ভালো ফ্যাশনেবল দেশে যদি বেড়াইতে আসিত তটিনীরা, তবে না হয় বর্ণনার কিছু থাকিত। কিন্তু বিদেশে একখানা বাড়ি খাড়া করিয়া রাখার অসুবিধাই এই, নূতনত্বের আস্বাদ পাওয়ার উপায় নাই। বছর বছর যাদের হাওয়া না খাইলে চলে না, সেই সব বড় মানুষের দল ছুটি পাইলেই তল্পিতল্পা বহিয়া চলিলেন পুরী আর মধুপুর, দেওঘর আর গিরিডি, ঝাঁঝা আর রাঁচি। একটা দেশ হইতে আর একটা দেশে বেড়াইতে যাওয়ার আনন্দ ভ্রমণের আনন্দ, সে আর ভাগ্যে জোটে কই। বাড়িখানা সারা বছর ভোগ হয় না, মালিটাকে না হোক মাইনে গোনা। অতএব চলো, এক বাড়ি হইতে আর একটা বাড়ি, এই মাত্র। জানালা দরজা ঘর দালান সব মুখস্থ। পথের বাঁকে বাঁকে নাই অজানা রহস্যের আকর্ষণ। প্রতিবেশীর বাড়িগুলার পরিচিত ভঙ্গি চক্ষুর পীড়াদায়ক। আকাশটা একঘেয়ে, অথচ বছর বছর তল্পি বাঁধিবার ঝামেলা আছে, খরচ আছে, সুবিধা অসুবিধাও আছে। তবু যাক, বাড়িটাও তো ভোগ হইল। এত অর্থ ব্যয় করিয়া করা। গতানুগতিক প্রথায় সংসার হইতে সরিয়া দুদণ্ড হাঁপ ফেলিবার প্রয়োজন হইলেই পুরীতে আসিয়া আড্ডা গাড়েন স্মৃতিদেবী। দলে দলে আর ভাগে ভাগে, যুগলে যুগলে আর একলা একলা বসিয়া আছে লোকে। অত বড় সমুদ্র তীরে পা বাড়াইবার ঠাঁই খুঁজিয়া মেলা দুষ্কর। এর মাঝখানে এই হাটের হট্টগোলের ভিতর হঠাৎ পরিচিত ব্যক্তিকে আবিষ্কার করিয়া বসা কিন্তু কম মজা নয়। কলিকাতার রাস্তায় দৈবাত মুখোমুখি হইয়া গেলে
দু চার কথা কহিতে অযথা সময় নষ্টর ভয়ে যাহাকে দেখিয়াও না দেখার ভান করিয়া কাটিয়া পড়া যায়, বিদেশে আসিয়া তাহাকেই পরমাত্মীয় মনে হয়। আবিষ্কারটা যেন রীতিমতো সম্পদ। তা নয়তো মীনাকে দেখিয়া অত উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করিবার হেতুটা কি ছিল অরুণেন্দুর? মীনার দিকটাও ওজনে একেবারে তুচ্ছ নয়, তবে অপ্রত্যাশিত বিস্ময় বলিয়া একটা কথা। হাত তিনেক তফাতে যে তটিনিয়ার সাগর দাঁড়াইয়া সে খেয়ালটা তখনকার মতো বিস্তৃত হওয়া নেহাত আশ্চর্য হয় নাই তাহার পক্ষে। অরুণেন্দুর অজস্র প্রশ্নের উত্তর দিতে দিতে মীনা যখন প্রায় কাহিল হইয়া উঠিয়াছে, খানিকটা তফাতে সাগর যেখানে রুমালটা পাতিয়া সমুদ্রমুখী হইয়া বসিয়া তটিনী আসিয়া বলে, ছোড়দা, তোর অন্ন মারা গেল, নো ভরসা নো আশা। চকিত সাগর অবাক হইয়া বলে, কিসের আশা ভরসা? সে আর ছোট বোন হয়ে দাদা তুই, কি আর বলি তোকে, নেহাত যদি বোকা না হোস বুঝতে আটকাবে না। তাই বলি, মীনামুখপুরীর এমন ভাবভঙ্গি কেন? উড়ু উড়ু মন, বোকা বোকা চাউনি, খিদে কম তেষ্টা বেশি, ভেতরে ভেতরে এত। তিরস্কারের ভেজাল মিশানো সস্নেহ অনুযোগের সুরে সাগর বলে, তোর এই অসভ্য অভ্যাসটা ছাড়বি তনু? ভদ্রলোকের সঙ্গে কথা কইলেই তুই রহস্য আবিষ্কার করতে বসবি? তার থেকে নিজে একটা বিয়ে কর দেখি, অভ্যাসটা ভালো হবে। আমার অভ্যাস মলেও যাবে না, আর যাবেই বা কেন? গণনায় ভুল হয়েছে কবে, তার একটা উদাহরণ দাও। সাপের হাঁচি বেদে চেনে রে দাদা। সাগর মৃদু হাসিয়া সমুদ্রের দিকে মুখ ফিরায়, অর্থাৎ এই প্রসঙ্গটা পরিবর্তন হোক। সাময়িক বিস্ময়টা কাটিয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই মীনা অস্বস্তি বোধ করিতেছিল। তটিনীকে তো সে চেনে, পরিহাসের যে মাত্রাজ্ঞান নেই তাহার। হয়তোবা সাগরের সামনে কি না কি বলিয়া বসিবে, সব পারেও। অরুণেন্দুর কথাবার্তায় কি একটু চাপল্য ছিল? মীনার মুখে চোখে কি খুশির ভাব ধরা পড়িয়াছিল? কিন্তু মিথ্যাও তো নয়, অরুণেন্দুকে দেখিয়া বাস্তবিকই ভারী খুশি খুশি লাগিতেছে। অথচ কেনই বা? নিজের কাছে নিজের উত্তর দিতে পারে না মীনা। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।